এরপর প্রায় 15 বছর কেটে গেছে। ছোট রানীর রাজকন্যা ছিল অপূর্ব সুন্দরী, আর তার সাথে ছিল সে প্রচণ্ড অহংকারী। একদিন সেই ছোট রাজকন্যা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। বাহ, কি সুন্দর অপূর্ব সুন্দরী রাজকন্যা! আমি কখনো এত সুন্দরী রাজকন্যা দেখিনি। এজন্যই রাজ্যের লোকেরা রাজকন্যাকে নিয়ে অনেক কথা বলে। এই, কে রে তুই? এইভাবে আমার দিকে হা করে কেন তাকিয়ে আছিস? জীবনে কখনো রাজকন্যা দেখিসনি? ক্ষমা করবেন রাজকন্যা, আপনি দেখতে অপূর্ব সুন্দরী। আপনার রূপের আলোতে চারদিক ঝলমল করছে, আর তাই তো আমার চোখ আপনার দিক থেকে কিছুতেই ফিরছে না। সামান্য রাখাল বালক হয়ে তুই আমার দিকে নজর দিয়েছিস। আজ আমি তোকে ফাঁসিতে ঝোলাবো। এ কি বলছেন রাজকন্যা? আমি তো আপনাকে খারাপ কিছু বলিনি। আমি শুধুমাত্র আপনার দিকে একটু তাকিয়েছি, আর তাই আপনি আমাকে এত বড় শাস্তি দেবেন? তুই তোর যোগ্য শাস্তি পাবি। তুই আমার দিকে তাকিয়েছিস, এটাই সবচেয়ে বড় অন্যায়। আমি আমি এখনই গিয়ে আমার বাবার কাছে নালিশ করছি। আলোকমালা, তুমি এখন যথেষ্ট বড় হয়েছ। তোমাকে রাজ্যের দায়িত্ব নিতে হবে। আমি চাই এই রাজ্যের রানী তুমি হবে। না না বাবা, আমি এই রাজ্যের রানী হতে চাই না। আমি স্বাভাবিকভাবেই থাকতে চাই। তাছাড়া ছোট রাজকন্যা এটাকে কখনোই মেনে নেবে না। আমি কি করব সেটা আমি ঠিক করব। তাছাড়া এসব বড় সিদ্ধান্ত আমি কারো দিকে তাকিয়ে নেব না। মহারাজ এবং আলোকমালা যখন নিজেদের মধ্যে কথা বলছিল, ঠিক তখনই সেখানে প্রচণ্ড রেগে প্রবেশ করল ছোট রাজকন্যা। বাবা, বাবা কোথায় তুমি? আজকে তোমাকে এই রাখালকে শাস্তি দিতেই হবে। ওর কত বড় সাহস! ও আমার দিকে তাকিয়ে থাকে। আমি হলাম রাজকন্যা, সে আমার দিকে কখনো তাকাতে পারবে না। তুমি এভাবে চিৎকার করতে করতে রাজ দরবারে প্রবেশ করছো কেন? তুমি জানো না এখানে প্রবেশ করা নিষেধ? আমি এখন রাজকার্য নিয়ে কথা বলছি। দয়া করে এখান থেকে বিদায় হও। আমি রাজ্যের রাজকন্যা, আমি যখন যেখানে খুশি প্রবেশ করতে পারি। তোমার সাহস তো কম নয়। তুমি আমার মুখের ওপর কথা বলছো। একটা রাখাল আমাকে দেখে বিরক্ত করছিল। তুমি ওকে ফাঁসিতে ঝুলানোর ব্যবস্থা করো। একজন রাখাল বালক তোমার দিকে তাকাতেই পারে, তাই বলে তুমি কেন শুধু শুধু ওকে ফাঁসিতে ঝোলাতে চাইছ? এর আগেও তুমি বিনা অপরাধে অনেক মানুষকে শাস্তি দিয়েছ। এত বড় অন্যায় তুমি করতে পারো না। লক্ষ্মী বোন আমার, তুই তো অপূর্ব সুন্দরী। কেউ তোর দিকে তাকাতেই পারে, তাই বলে তুই এভাবে রেগে যাস না। খবরদার বলছি, আমাকে একদম ছোট বোন বলবি না। আমি তোর কেউ হই না। আর তুই তুই আমার সৎ বোন, আর সৎ বোন কখনোই আপন হতে পারে না। ছি 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 ছি, আমি ভাবতেও পারিনি তুমি এতটা অবাধ্য হয়েছ। তুমি জানো আলোকমালা এই রাজ্যের ভাবী রানী হতে চলেছে? এই হতেই পারে না। আলোকমালা কখনোই রাজ্যের রানী হবার যোগ্য নয়। ওর দিকে একবার তাকিয়ে দেখো না। ওকে দেখলে দাসী বাঁধির মতো লাগে। ও কি করে রাজ্যের রানী হয়? মানুষের রূপের বাইরেরটা আসল নয়। অনেকে আছে যার বাইরেরটা সুন্দর, কিন্তু ভেতরটা কুৎসিত। তুমি চাই কিছু বলো না বাবা, আমি তোমার এই প্রস্তাবে একদম রাজি নই। আমি আলোকমালাকে কখনোই এই রাজ্যের রানী হতে দেব না। এই রাজ্যের রানী হব একমাত্র আমি। তোকে দেখে অনেক ক্লান্ত আর বিধ্বস্ত মনে হচ্ছে। এখন দয়া করে ঘরে ফিরে যা আর বিশ্রাম নে। রানী বারান্দায় বসে বসে চুলে তেল দিচ্ছে, আর ঠিক তখনই সেখানে ছোট রাজকন্যা উপস্থিত হলো। দাসী, তুমি আমাকে একটু একা থাকতে দাও। আমি মায়ের সাথে কিছু ব্যক্তিগত কথা বলবো। ঠিক আছে রাজকন্যা, আমি এখনই চলে যাচ্ছি। কি ব্যাপার, তোমাকে এত চিন্তিত কেন দেখাচ্ছে রাজকন্যা? দেখে মনে হচ্ছে খুব খারাপ কোনো সংবাদ আছে। তুমি তো আমার কোনো খোঁজই রাখো না। ওই আলোকমালাই বাবাকে হাত করে ফেলেছে। ও নাকি এই রাজ্যের ভাবী রানী হতে চলেছে। তাই নাকি? তা হতে দাও। তোমার বাবাকে ঘোষণা করতে দাও যে আলোকমালা এ রাজ্যের রানী হবে। এসব কি বলছো মা? তোমার মাথা ঠিক আছে? আলোকমালা যদি এই রাজ্যের রানী হয়, তাহলে আমাদের যে রাজ্য ছেড়ে চলে যেতে হবে। যা পরিকল্পনা করার
আমি আগেই সব করে রেখেছি। আগামীকাল তোমার বাবা শিকারে যাবে। এরপর আলোকমালাকে আমরা ওই দিঘিতে ফেলে হত্যা করব। বাহ, তোমার মাথায় তো দারুণ বুদ্ধি। আমার মাথায় তো এসব আগে আসেনি। ঠিক আছে মা, তোমার যা ইচ্ছে তুমি করো। কমলিনী আর রাজকন্যা যখন নিজেদের মধ্যে ষড়যন্ত্র করতে ব্যস্ত, ঠিক তখনই আলোকমালা বাগানে হেঁটে বেড়াচ্ছিল। আর তখনই সেখানে একটা রাজপুত্র এসে উপস্থিত হলো। আমি অচিনপুরের রাজপুত্র, জঙ্গলে শিকার করতে এসে হারিয়ে গেছি। দয়া করে আমাকে একটু পানি দিয়ে সাহায্য করতে পারেন? কেন নয়? আপনি তো এই রাজ্যের অতিথি। তাছাড়া আপনাদের রাজ্যের কথা আমি অনেক শুনেছি। রাজ্যটা নাকি অনেক বড়, আর আপনারা অনেক ক্ষমতাশালী। তাই নাকি? তা ভালোই শুনেছ আমাদের রাজ্যের নামে। এবার বলো দেখি, তুমি কে? তোমাকে তো চিনতে পারলাম না আমি। আমার সাথে ভেতরে আসুন। আমি এই রাজ্যের রাজকন্যা আলোকমালা। আলোকমালা ওই রাজপুত্রকে নিয়ে ভেতরে চলে গেল। সেখানে রাজা, রানী এবং ছোট রাজকন্যা সবাই খাবার টেবিলে একসাথে বসেছিল। বাবা, উনি অচিনপুরের রাজকুমার। পথ ভুলে আমাদের প্রাসাদের কাছে এসে উপস্থিত হয়েছেন। কি সৌভাগ্য আমার! আপনি আমাদের রাজ্যে এসেছেন। বসুন বসুন, একসাথে খাবার গ্রহণ করুন। বসুন। আপনাদের রাজ্যের কথা আমরা অনেক শুনেছি। আপনাদের রাজ্য অনেক সম্পদে ভরপুর। রাজকুমার এত সুন্দর, এত সুন্দর রাজকুমার আমি আমার জীবনেও দেখিনি। আমার মনে তো এমন একটা রাজকুমারেরই স্বপ্ন ছিল যে আমায় ঘোড়ায় করে এখান থেকে নিয়ে যাবে। পাত্রীর সন্ধানে আমি এখানে এসেছি। আমার বাবা চান আমি যেন খুব দ্রুত বিয়ে করি, কিন্তু এখনো মনের মতো কাউকে পাচ্ছি না। তা না হয় দেখা যাবে। এবার আপনি দয়া করে বিশ্রাম করুন। আলোকমালা আর রাজপুত্র খুব সুন্দর সময় কাটাতে লাগলো। তোমার সাথে সময় কাটিয়ে আমার খুব ভালো লাগছে। তুমি খুব ভালো একটা মনের মেয়ে। সবাই বাইরের সৌন্দর্যটাই দেখে। দেখতে পাচ্ছ না, কালো বলে আমার বিয়ে হচ্ছে না। তুমি আমার চোখে পৃথিবীর সবচেয়ে সুন্দর রমণী। আমি তোমাকে বিয়ে করতে চাই আলোকমালা। যদি তুমি অনুমতি দাও, আমি তোমার বাবা মার সাথে কথা বলতে চাই। কত সুন্দর তোমাদের রাজ্য! আমাদের রাজ্যের চাইতেও অনেক বড়। আর তুমি কি না আমাকে বিয়ে করতে চাও? তুমি চাইলেই অনেক ভালো রাজকুমারীকে নিজের স্ত্রী হিসেবে পাবে। আমি তোমাকে বিয়ে করতে চাই। তোমাকে ছাড়া অন্য কাউকে স্ত্রীর মর্যাদা আমি দিতে পারবো না। ঠিক আছে, বাবা কাল শিকারে যাচ্ছে। সেখান থেকে ফিরে এলে তুমি এই ব্যাপারে বাবার সাথে কথা বলো। আর শোনো, আমি তোমাকে ভালোবাসি রাজকুমার। তোমাকে বিয়ে করতে আমার কোনো আপত্তি নেই। এদিকে ছোট রানী আর ছোট রাজকন্যা নিজেদের মধ্যে কথা বলছিল রাজকুমারকে নিয়ে। অনেক দিন ধরে আমি তোমার জন্য এমন একটা ছেলেকে চেয়েছিলাম যে কিনা অনেক সুন্দর। মনে প্রাণে চাই এই রাজকুমারের সাথেই তোমার বিয়ে হোক। আশা করি এই বিয়েতে তোমার কোনো আপত্তি নেই। রাজকুমার দেখতে খুব সুপুরুষ, আর আমিও এমন একজনকে স্বামী হিসেবে পেতে চাই। তুমি বাবাকে বলে এখনই বিয়ের ব্যবস্থা করো। তোমার বাবার সাথে কথা বলার আগে রাজকুমারের সাথে আমাকে কথা বলতে হবে। যদি রাজকুমার রাজি না হয়, তাহলে শুধু শুধু তোমার বাবার কানে এসব কথা তুলে কোনো লাভ নেই। মহারানী, আমি আপনার সাথে জরুরি একটা ব্যাপারে কথা বলতে এসেছি। হ্যাঁ, বলো রাজকুমার। আমি আলোকমালাকে বিয়ে করতে চাই। ওকে আমার খুব পছন্দ। আপনি দয়া করে এই ব্যাপারটা মহারাজের সাথে কথা বলুন। এ কখনোই সম্ভব নয়। আমি চাই না আলোকমালার সাথে তোমার বিয়ে হোক। এর চেয়ে বরং তুমি আমার ছোট রাজকন্যাকে বিয়ে করো। দেখবে তুমি অনেক ভালো থাকবে। হ্যাঁ রাজকুমার, তুমি আমাকে বিয়ে করো। আলোকমালা দেখতে কুৎসিত। ও না আছে রূপ আর না আছে গুণ। ওকে কেউ পছন্দ করে না। তুমি ওকে কি দেখে পছন্দ করলে আমি তো সেটাই বুঝতে পারছি না। তা নিয়ে তোমাদের ভাবতে হবে না।
তোমরা শুধুমাত্র নিজেদের চরকায় তেল দাও। ঠিক আছে, কাউকে কিছু বলতে হবে না, আমি নিজে মহারাজের সাথে কথা বলবো। দেখলে মা, আলোকমালা ঠিক রাজকুমারকে পটিয়ে ফেলেছে। আমি জানতাম এমন কিছু হবে। তুমি তাড়াতাড়ি রাজকুমারকে আমার করে দাও মা। আগামীকাল তোর বাবা শিকারে চলে যাবে, আর রাতের বেলা আমরা আলোকমালাকে দিঘির জলে ফেলে দেব। ও সেখানে ডুবে মরে যাবে। ও আমাদের অনেক জ্বালিয়েছে, এবার ওকে ওর পাপের শাস্তি পেতেই হবে। কি ব্যাপার মা, কি ব্যাপার বোন? তোমরা দুজন এত রাতে এখানে কেন আমাকে ডেকে পাঠিয়েছো? তুই আমাকে টপকে রাজকুমারকে বিয়ে করে সুখী হবি, এটা তুই ভাবলি কি করে? আমি ওকে বিয়ে করতে চাই, তেমনি ভাবে রাজকুমারও আমাকে বিয়ে করতে চায়। আমরা দুজন দুজনকে ভালোবাসি। আলোকমালা কথা শেষ করার আগেই কমলিনী তাকে ধাক্কা মেরে দিঘিতে ফেলে দিল, আর আলোকমালা সেখানে বাঁচার জন্য আকুলভাবে কাঁদতে লাগলো। কে কোথায় আছো? আমাকে বাঁচাও, আমি ডুবে যাচ্ছি। আমাকে এখান থেকে রক্ষা করো। তুই আমার মেয়েকে কষ্ট দিয়েছিস, আমার মেয়ের ভালোবাসাকে কেড়ে নিতে চেয়েছিলিস, আর তাই তো আমি তোকে ফেলে দিলাম। এখানেই তোর মৃত্যু হবে, মৃত্যু। চলো রাজকন্যা, আমরা ঘরে ফিরে যাই। সেখান থেকে চলে যাওয়ার পর সেখানে জলপরীর আবির্ভাব হলো এবং সে একটানে আলোকমালাকে বাঁচিয়ে নিল। তুমি চিন্তা করো না, এই দেখো আমি চলে এসেছি, আর তোমাকে এই গভীর দিঘি থেকে বাঁচিয়ে নিয়েছি। আমি ভাবতেও পারিনি শেষ পর্যন্ত কিনা আমার মা আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিল। আমার বোনেরও একটা বার মনে হলো না। না না, আমি এটা মানসিকভাবে কিছুতেই নিতে পারছি না। এইসব কথা বাদ দাও, এইসব নিয়ে তোমায় আর ভাবতে হবে না। যাও, তুমি তোমার রাজকুমারের কাছে ফিরে গিয়ে সব সত্যিটা খুলে বলো। দেখবে রাজকুমার নিশ্চয়ই এর বদলা নেবে। আমি তোমাকে আমার গুপ্তধনগুলো দিয়ে দিচ্ছি, এগুলো দিয়ে বাকি জীবন তোমার খুব ভালোভাবেই চলে যাবে। আমি তোমার কাছ থেকে কোনো গুপ্তধন নিতে পারবো না। তুমি আমাকে ক্ষমা করে দিও। তুমি আমার জীবন বাঁচিয়েছো। আমি এমনিতেই সারা জীবন তোমার কাছে কৃতজ্ঞ থাকব। এর 2 দিন পর মহারাজ নগরীতে ফিরে এলো এবং জানতে পেল তার একমাত্র বড় কন্যা পানিতে ডুবে গেছে। সে হাউমাউ করে কাঁদতে লাগলো। আমার সর্বনাশ হয়ে গেল, আমার সবচেয়ে আদরের মেয়েটা পানিতে ডুবে মরে গেল। আমি ওকে শেষ দেখাটাও দেখতে পারলাম না। জানেন মহারাজ, আপনার মেয়ে ওই দিঘির কাছে ঘন্টার পর ঘন্টা বসে থাকতো। আমার তো মনে হয় ও পা পিছলে দিঘির মধ্যে চলে গেছে। না মহারাজ, আপনার মেয়ে মারা যায়নি। এই যে দেখুন, আমি আপনার মেয়েকে আমার সাথে করে নিয়ে এসেছি। ও এখনো জীবিত আছে। এসব কি হচ্ছে ছোট রানী? তাহলে তোমরা কেন বলেছিলে যে আলোকমালা মরে গেছে? একটু অপেক্ষা করো বাবা, আমি সব কিছু তোমাকে খুলে বলছি। তুমি চলে যাওয়ার পর ছোট মা আর রাজকন্যা মিলে আমাকে ধাক্কা দিয়ে দিঘিতে ফেলে দিয়েছিল, যাতে করে আমি ডুবে মরে যাই। ক্ষমা করে দে রে মা, আমাকে ক্ষমা করে দে। আমি অনেক অনেক বড় ভুল করেছি। দয়া করে তুই আমাকে ক্ষমা করে দে। তুমি আমায় ক্ষমা করে দাও। তুমি যদি আমাদের ক্ষমা না করো, তাহলে বাবা আমাদের নিশ্চয়ই প্রতিদণ্ড দেবে। কত আশা করে আমি তোমাকে বিয়ে করেছিলাম। তুমি আমার মেয়ে আর সংসারকে আগলে রাখবে। তুমি আমার মেয়েটার সাথে কোনোদিনও ভালো ব্যবহার করনি। আজ তোমাকে পাপের শাস্তি পেতেই হবে। কে কোথায় আছো? এদের এখনই বন্দি করো, বন্দি করো এখনই।
এরপর একজন রক্ষী এসে ছোট রাজকন্যা এবং ছোট রানীকে সেখান থেকে বন্দি করে নিয়ে গেল। মহারাজ, আমি আপনাকে একটা কথা বলতে চাই। আমি রাজকন্যাকে বিয়ে করতে চাই, আর ওকে এখান থেকে নিয়ে চলে যেতে চাই। আমিও মনে মনে সেটাই চাই, যে তুমি আমার মেয়েটাকে বিয়ে করো, কিন্তু তোমাকে আমি এখান থেকে যেতে দেব না। এই রাজ্যের সমস্ত দায়িত্বভার আমি তোমাকে দেব। তোমরা দুজন সুখে থাকলেই আমি সুখী হব। এরপর রাজকুমার এবং আলোকমালার ধুমধাম করে বিয়ে হয়ে গেল। বিয়ের পর তারা দুজন মিলে একবার দিঘির কাছে গেল। কোথায় গেলে জলপরি? দেখো, আমি আমার বরকে সাথে করে নিয়ে এসেছি। এই তো আলোকমালা, আমি চলে এসেছি। বাহ, তোমার বর দেখতে খুব সুন্দর হয়েছে। সৃষ্টিকর্তা তোমাদের আশীর্বাদ করুক। শুধুমাত্র আপনার জন্যই আলোকমালাকে আমি নিজের স্ত্রী হিসেবে পেয়েছি। আপনি ওর জীবন বাঁচিয়েছেন। আমার বন্ধু বিপদে পড়েছে, তাই আমি ওকে সাহায্য করেছি। কিন্তু সেই দিনও একটা কাজ করেছিল যা আমাকে খুব কষ্ট দিয়েছে। আমি বন্ধু হিসেবে তোমাকে গুপ্তধন উপহার দিয়েছিলাম, তুমি সেটা নাওনি, সেটা ফিরিয়ে দিয়েছিলে। আর আজ তুমি আমাকে ফেরাতে পারবে না। নাও ভাই, আমি তোমাকে এই গুপ্তধনগুলো এনে দিচ্ছি। এইগুলো নিয়ে তুমি তোমার কাছে রাখো। আমি তো তোমার কথা কিছুই বুঝতে পারছি না। আমি বন্ধু হিসেবে তোমাকে গুপ্তধন উপহার দিয়েছিলাম, তুমি সেটা নাওনি, সেটা ফিরিয়ে দিয়েছিলে। আর আজ তুমি আমাকে ফেরাতে পারবে না। নাও ভাই, আমি তোমাকে এই গুপ্তধনগুলো এনে দিচ্ছি। এইগুলো নিয়ে তুমি তোমার কাছে রাখো। কিন্তু জলপরি, না না, আমি আর তোমার কোনো কথাই শুনবো না। এই গুপ্তধন তোমাকে নিতেই হবে। এরপর জলপরি অদৃশ্য হয়ে দিঘির গভীরে গেল আর গুপ্তধনের একটা বাক্স নিয়ে রাজকুমারের হাতে দিল। তুমি শুধু আমার বন্ধুকে সুখে রেখো, আর মাঝে মাঝে এইখানে বেড়াতে এসো। আজ থেকে এই গুপ্তধন তোমাদের দুজনের। আর আমাদের গল্পটি এখানে শেষ হলো। আমাদের গল্পটি কেমন লাগলো তা জানিয়ে দিন কমেন্ট করে, আর সাবস্ক্রাইব করতে কিন্তু কিছুতেই ভুলবেন না। এমন আরও চমৎকার চমৎকার গল্প নিয়ে শীঘ্রই আসছি আমাদের এই চ্যানেলে। ধন্যবাদ।